উড়িষ্যার যে ব্লগটা ছিল সেটা অনেকটা লেন্দি আছে, বাট ভালো লাগবে আশা করি। তো এখন যাচ্ছি আপাতত আমি আর আমার বড় মামার ছেলে, মানে আমার ভাই, আমরা দুজন মিলে যাচ্ছি আজকে দীঘা। কালকের দিনে ব্যাক করে যাবো। জাস্ট একটু একদিনের রাইডে যাচ্ছি ছোটো। এখন বাজে প্রায় 10টা, বেরোনোর কথা ছিল 9টা। 8টার থেকে রেডি হচ্ছি, সব কিছু হতে হতে মোটামুটি 10টা। যাই হোক, এই জাস্ট বাইপাস ঘুরলাম, ঠিক আছে। এখন মোটামুটি 1 নম্বর ক্যাম্প বিষ্ণুপুর ছাড়িয়ে। এই সেম রুটই আছে, এর আগের দিন যে উড়িষ্যার যে রুটটা ছিল সেই রুটই আছে। রুট সেরকমভাবে কিছু চেঞ্জ নেই, তাই আপাতত আর সেরকমভাবে কিছু দেখাবো না। বাট মেদিনীপুর থেকে রুট চেঞ্জ হচ্ছে, তো মেদিনীপুর থেকে অফকোর্স একটু আলাদাভাবে ভিউ পয়েন্টগুলো থাকবে, সেগুলো অলরেডি শেয়ার করবো। লোকাল এরিয়ায় একটু চাপ থাকে, এখানটাতে বেশি করে যে যেদিক থেকে খুশি চলে আসে। আই হোপ আপনাদের সবাইকার উড়িষ্যার ব্লগটা ভালো লাগবে। আর আমি ছোটো ছোটো করে আমাকে ব্লগটা দিতে হয়েছে, তার কারণ প্রায় শুধু যাওয়ার ফুটেজই আমার কাছে 1 ঘন্টার উপরে ছিল, আর মোটামুটি সব কিছুই দেখার মতো। তো সেরকমভাবে কাটিং করারও কিছু ছিল না। তো 10 মিনিট করে 10-15 মিনিট করে এক একটা ব্লগ আমি ছোটো ছোটো করে পার্ট ওয়াইজ ডিভাইড করে দিয়েছি, যাতে দেখতে সুবিধা হয়। আপাতত উড়িষ্যার ব্লগটা সপ্তাহে সপ্তাহে আসতে থাকবে, একদিন ছাড়া ছাড়া। আর এখন মোটামুটি দীঘার ব্লগটা দেখি কতটা কী করা যায়। দীঘার ব্লগটা যদি সেরকমভাবে হয় তো 10 মিনিট করেই আমি দেবো। তো নিউ ইয়ার স্পেশাল ব্লগ নিশ্চয়ই আসবে। আগে যারা ব্লগটা দেখেছো তারা সবাই জানে যে আমি কোথায় যেতে যাচ্ছি, তো সেটা নিয়ে আপডেট থাকবে, গুড আপডেটস। আপাতত দীঘার ট্রিপটা করে আসি, তারপর ওটা নিয়ে ডিসকাস হবে। আপাতত চলো আগানো যাক। তো গাইজ, এই জাস্ট গড়বেতা ক্রস করলাম। মারকাটা বলে একটা গ্রাম আছে, যেটা আপাতত বেরোচ্ছে। এই রাস্তার আপডেট সেই, বাট এখন চেকিং কিছু একটু বেশিই চলছে, জানি না কেন। চেকিং প্রত্যেক জায়গায় হচ্ছে, বাইরের গাড়িও চেকিং হচ্ছে, অফিস বিট অফিস। সো দিস ইজ দ্য শালবনির জঙ্গল, যেটা জাস্ট আগের দিনেও দেখেছি, যেখানে আমি স্পিড দিয়ে টপ স্পিড চেক করার চেষ্টা করছিলাম এমপিতে, বাট কোনোভাবেই হয়ে ওঠেনি, বিকজ গাড়ির সংখ্যা এতটাই যে 3 লেন 4 লেন হয়ে মানুষ মানে ওভারটেক করে দিচ্ছে, এতটাই ডেঞ্জারাস অবস্থা ছিল এখানে, যে অ্যাক্সিডেন্ট ব্ল্যাঙ্ক স্পট। তো এটা খুবই ডেঞ্জারাস জায়গা। তো সবাইকে রেকমেন্ড করবো যে ভাই এই জায়গাটা অন্তত রেস না করতে বা কোনোভাবে চেক না করতে, হাই স্পিডে না যেতে, কারণ আলটিমেটলি এখানে কোনো লাভ নেই। এই দেখো আবার পুলিশ চেকিং। হ্যাঁ, মোটামুটি সব জায়গায় পুলিশ চেকিং চলছে এখন, জানি না ঠিক। তো তার মধ্যে বিষ্ণুপুর মেলা আসছে, আমাদের সবাইকার ঐতিহাসিক বিষ্ণুপুর মেলা। এখানে বেশ একটু ঠান্ডা লাগছে, আজকে অতটাও ঠান্ডা নেই, বিশেষ করে মানে আগের দিন 8টার সময় জাস্ট ঘর থেকে মানে রুম থেকে বেরোনো যাচ্ছিল না, এতটাই বেশি ঠান্ডা লাগছিল। বাট স্টিল আজকে সেরকমভাবে ঠান্ডা নেই, দুর্দান্ত লাগছে, খুব ভালো ফিলিং, গ্রেট, মাইন্ড ব্লোয়িং, পিসফুল ওয়েদার আছে, হিউমিডিটি আছে। অ্যাকচুয়ালি শুনলাম, মামা বললো যে তাড়াতাড়ির মধ্যে নিম্নচাপ আসছে, তো মাইট বি সেই জন্যই হতে পারে। বাট ঠিক আছে, আমাদের রাইডার্সদের জন্য তো প্লেজেন্ট ওয়েদার, হালকা গরম, হালকা মিষ্টি ঠান্ডা, ইটস বেটার। বাট এই ওয়েদার চেঞ্জের জন্যেই ঠান্ডা লাগে, কষ্ট ভোগ করতে হয়, জ্বর আসে। তো মোটামুটি এই নিয়ে জীবন।
এখান থেকে মোটামুটি খাওয়া দাওয়া বিরিয়ানি সেরে নিলাম। হাফ প্লেট বিরিয়ানি 70 টাকা করে, ভালোই ছিল, খারাপ ছিল না। বাট কলকাতা স্টাইলে বিরিয়ানি মোটেও নয় যেটা বলা হলো। যাই হোক, কিলোমিটার 19 কিলোমিটার 30 মিনিট লাগবে। ক্যামেরাটা এখন চলো গাইস, দীঘা ইজ 0 কিলোমিটার। আর এই হচ্ছে দীঘার গেট, আর এই হচ্ছে ফার্স্ট রিসর্ট দীঘা ঢুকতেই। আর এই হচ্ছে আমাদের দীঘার বড় একটা গেট, যেটার মানেই হচ্ছে যে আমরা দীঘা এন্টার করে গেছি। তো গাইস, এখান থেকে নিউ দীঘা দেখাচ্ছে আরও 3-3.5 কিলোমিটার। এদিক থেকে আই হোপ মোহনা যাওয়া যায়, যেখানে শিপগুলো এসে পর তাদের মাছ ফাছ নামায় আর কি, মোহনা যেটাকে বলে, যেখানে 3টে জায়গা একসাথে হচ্ছে। ওল্ড দীঘা নিউ দীঘা এই রুটে আছে। দীঘা মোহনা 2.44 কিলোমিটার। আচ্ছা, এইটা দীঘা মোহনার রাস্তা। বলছি দীঘার মোহনায় যাবি আগে? হ্যাঁ, বুঝতে পারছি না, বুঝতে পারছি না। চেঞ্জ করে আবার এতটা বাইরে আসবি, কি করবে বলো? মোহনাটা জানিস কি জিনিস? হ্যাঁ, যেখানে মাছ নামানো হয়, যেখানে বোটগুলো এসে পর দাঁড়ায়। হ্যাঁ, এইটা বাইরে পুরোপুরি। তো গাইজ, আগে প্ল্যান হলো যে মোহনাটাই দেখে নেওয়া যাক, তারপরে ওল্ড দীঘা বা নিউ দীঘা এর দিকে যাবো। দীঘা মোহনা বেশি দূর নয়, 2.44 কিলোমিটার। Road is maintained by PWD. ম্যানগ্রোভ ফরেস্ট টাইপের পুরো জল জমে আছে, আর এখানেই সব বোট তৈরি হয়, দিয়ে পরে এখানে যখন জল ভরে তখন বোটগুলো আবার যায়। বুঝতে পারছিস এখানে কেন আছে? হ্যাঁ, কি এইখানে ওই বোটগুলো রিপেয়ারিং চলছে। যখন জলে নামাবার হবে, এটা যখন জল উঠবে তখন এটার মধ্যে হয়ে পর বাইরে নিয়ে চলে যাবে।
গাইজ আমার মনে হয় না এত ভালো হবে মোহনা বগেরা সবাই ভিডিওতে দেখায় বলে, কারণ সবাই ওই বিচ আর হোটেল বগেরাই দেখায়। তো আই হোপ তো তোমাদের একটু বেশি ভালো লাগবে, কারণ এই জিনিসগুলো নিজে না এলে চোখে দেখতে পাওয়াটা খুবই কঠিন, বা বলতে গেলে খুব কমই দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে মোহনা। বাপরে বাপ, ভয়ঙ্কর গন্ধ ভাই, ভয়ঙ্কর গন্ধ। আশা ঘোষ গেস্ট ইন। আমার এখনো মনে আছে আমি ছোটবেলায় এখানে এসেছি, এবং এখান থেকে মানে ঢের ঢের মাছ নিয়ে যাওয়া হয়েছে, ঘরে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, কাঁকড়ার থেকে আরম্ভ করে মানে যত রকমের মোটামুটি মাছ আছে বেশিরভাগ কিনে পর নিয়ে গিয়েছিল বাবা মা। আর সত্যি কথা বলতে কি চোখ মানে সেই দিন থেকে যে আমার খাওয়া বন্ধ হয়েছে এখানের গন্ধের জন্য, মানে বহুকাল মাছ ছুঁয়ে মানে একদম হাতও দিন, এতটাই জঘন্য লেগেছিল আমার। বাট দিস ইজ দ্য মোহনা। এখানে সব একধার দিয়ে মাছ বিক্রি হয়। হ্যাঁ মোহনা, এখানে ওপেন বিক্রি হয়, এগুলো ভোরবেলা এলে পর দেখতে পাবি। বলছি বাইক কোথায় রাখা যাবে? মালপত্র আছে তো নিয়ে যাওয়া যাবে না? যাবে, চলো চাবো। হ্যাঁ হ্যাঁ, বলছে 1000 টাকা ফাইন লেগে যেতে পারে, তাহলে আর এদিকে নিয়ে গিয়ে লাভ নেই। না ব্যাগপত্র আছে, একটু সামনেই রাখবো। हाँ हेलमेट नहीं কি हेलमेट नहीं सब लिए जाते हैं। हाथ दे ना ला। এগুলো নিয়ে চাপ, কোনটা নিয়ে না? চলো এটা তো রেখে দিতে পারতে, থাক। ওগুলো তো বাকিগুলো তো ব্যাগের ভিতরে আছে, এটা তো পুরো বাইরে থাকবে, থাক না। নিয়ে চান্স আছে, তাহলে তো সব ব্যাগপত্রই নিয়ে যেতে হবে। জিজ্ঞাসা করিনি দাদা, বলছি আপনারা 5-10 মিনিট আছেন? তাহলে একটু বাইকটা দেখবেন, ব্যাগগুলো। ঠিক আছে চলো, ভালো হলেই ভালো, চলো চলো চলো। So this is the Mohana guys. তো গাইজ মোটামুটি মোহনার থেকে ঘুরে বেরিয়ে গেছি, এখন দীঘার দিকে এন্টার করছি। তো ওল্ড দীঘাতে আই হোপ থাকবো না, কারণ সেরকমভাবে আমার জানাও নেই, বাট নিউ দীঘাতে
অনেকগুলো হোটেল মোটামুটি অনেকবার আগে যখন এসেছি তখন অনেকটা কম কস্টিংয়ে দেখতে পেয়েছিলাম। তো আই হোপ ওইখানে একটু চেক আউট করে দেখবো যদি কম অ্যামাউন্টে থাকা যায় কোথাও। আমাদের এমনি তো গেস্ট হাউস হলে ভালো হয়, কারণ পিছনে থাকবো, শুধু বেড হলেই হবে, আমাদের সেরকম কিছু লাগে না। তাও এটা হচ্ছে আপাতত ওল্ড দীঘা, এখান থেকে শুরু হচ্ছে। এখান থেকে ওল্ড দীঘা শুরু হচ্ছে। এখানে আছে ডমিনোজ, কেএফসি वगैरह স্ট্যান্ড। আর একটুখানি এগোলেই রাইট সাইডে আছে যতদূর সম্ভব ট্রেন স্টেশন আছে। আচ্ছা, দিস ইজ গভর্নমেন্ট বাংলো। দিস ইজ দ্য ওল্ড দীঘা অ্যাকচুয়ালি, কারণ এখানে হোটেলের সংখ্যা, খাবার দাবারের হোটেলের সংখ্যা বহুত বেশি আছে। এটা অ্যাকচুয়ালি ওল্ড দীঘা। আর একটু এগিয়ে গিয়ে নিউ দীঘা আছে, সেখানে রিসর্ট वगैरह আছে। মন্দারমণি তো থাকা যেত, বাট মন্দারমণিতে সেরকম কিছু দেখার মতন দৃশ্য, তার জন্য থাকবো না। মোটামুটি নিউ দীঘা এখান থেকে শুরু, ওই দিকটা ছাড়িয়ে এসে এদিক থেকে শুরু নিউ দীঘা। আমরা থাকবো হচ্ছে জাহাজের কাছে, গভর্নমেন্টের একটা মিউজিয়াম টাইপের স্ট্যাচু টাইপের আছে, যেটা অ্যাকচুয়ালি শিপের মতন দেখতে। তো ওটার কাছাকাছি হোটেল নেবো, ওটা কাছাকাছি আমরা সবসময় থেকেছি, তো মোটামুটি ওটা একটা আছে। আর এই যে পুরীর কপি যেই মন্দিরটা তৈরি হচ্ছে, মন্দিরটা গজব দেখতে। পুরীর জগন্নাথ মন্দিরের কপি হচ্ছে। কি দারুণ করবে, হ্যাঁ। এটারই উদ্বোধনে মা আসার কথা বলছিল। দীঘা স্টেশন এইটা ডান দিকেরটা, আর এটার পরেই নিউ দীঘা শুরু। এই যে বাম দিকে যাবো, এই যে ডান দিকে আছে বোটের মতন দেখতে, কফি হাউস वगैरह সবই আছে। আই লাভ দীঘা। এটা হচ্ছে এই বিচ, যে সাইডে আমরা বেশিরভাগ সময়তেই এসে পর থেকে থাকি। এখানে কাছাকাছির মতো দেখতে হবে কোথায় কি আছে। গেস্ট হাউস এখানেই আছে, এখানে দেখতে হবে কোথায় আছে, যেটাতে আমরা বেশিরভাগ সময় এসে পর থাকি। হ্যালো গাইজ, আর এখন মোটামুটি এদিকে কেএফসি ঢোকার সময় দেখেছিলাম, বাট কেএফসি জাস্ট এই সবে বিল্ডিংটা রেডি হচ্ছে, যার কারণে কোনোভাবে খাওয়া দাওয়া তো এখানে করতে পারলাম না।
আপাতত স্ট্রিট ফুডের এরিয়ায় চলে এসেছি। এখানে গাদাও স্টল আছে। তো এদিকে একটা সি ফুড মানে রান্নাবান্না করে খাওয়ানো হয় আর কি, এরকম টাইপের একটা জায়গা আছে ছোট মাঠের মতন। ওই সাইডে এগোচ্ছি, দেখি যদি কিছু খাবার পাওয়া যায় তো সাথে দেখাবো, শেয়ার করবো। চলো সাথে থাকবো বাড়ি। বাবাকে বলবে কাঁকড়া কত করে চলবে? আর কষা জিনিসটা না, কষা এদিকে চিতল 100 টাকা 80 টাকা। এটা ট্রাই করবি? হ্যাঁ কত করে? তিনটাই খেলে তিনটাই চলো ভাই। ও জানে সব দাঁড়া দাঁড়া, এদিকে কোনটা বল বলছি, ওই মাঝখানে যে 5টা আছে ওইটার মধ্যে যে ব্লুটা হ্যাঁ। বলো দাদা, চাল রে বাবা। আমি হ্যালো বাবা, হ্যালো হ্যালো কোথায় লাগলো সেটা বুঝতে পারছি, কোথায় লাগলো আমি জানি না, ব্লুটা লাগাতে হবে ভাই। ব্লুটাতে অলমোস্ট গেছে না অলমোস্ট সাথে লেগেছে, অরেঞ্জ সাথে লেগে ফুটাটাতে লেগেছে, ওটা ফুটে গেছে অরেঞ্জটা। হ্যালো গাইজ, তো এখানে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল। স্টল দেখিয়ে দিলাম, মোটামুটি এই জায়গাটা করে স্টলটা আছে শৌচালয়ের একদম সামনাসামনি। তো আমরা সোজা বাইকে রেখেছি, তো এখান থেকে বাইক ওঠাবো। আর এখান থেকে পুরো বিগ বস বলে একটা হোটেল আছে, ওইটা বিগ বস নাম আছে। তো ওটা ঠিক সরাসরি জায়গাটা যদি কেউ না বুঝতে পারো তো দেখে নিও। আপাতত কিছু নেই এখানে, এরকম নর্মাল হালকা ফালকা টিফিনই হয়। এরপর খাবার দাবারের ব্যবস্থা করতে হবে গিয়ে। আর তার আগে এখানে দেখি আর কি করা যায়, চলো। गुड मॉर्निंग गाइस, और स्वागत है आप सभी का एक नए दिन के नए ब्लॉग में। और আমরা আছি এই মুহূর্তে দীঘার বিচে। এই সব সেই লেভেলের ভিড় আর সেই লেভেলের ঠান্ডা হয়। আমরা দুই ভাই মিলে এসেছি আর এখানে কফি নিয়ে বসে আছি আপাতত। প্রচণ্ড ঠান্ডা ভাই, থাকতেই পারা যাচ্ছে না। তাও অনেকটা ঠিকঠাক, মানে হাওয়া প্রচণ্ড দিচ্ছে বলে ঠান্ডাটা লাগছে। তো ওই সোয়েটার ফোয়েটার পরে একদম ঢাকা ফাঁকা নিয়ে বসে আছি, গরম গরম কফি খাচ্ছি, ভালো লাগছে। বাস জাস্ট ভিড়টা দেখো ভাই, ভিড়টা। ওদিক থেকে মর্নিং হওয়ার কথা ছিল 6:12-তে, বাট মেঘের জন্য সূর্য মামাকে দেখাই যায় না। আর চারিদিকে কুয়াশা আর কুয়াশা, আর কিছু নেই। এই হচ্ছে অবস্থা। সকালবেলা সানরাইজ দেখতে এসেছিলাম অ্যাকচুয়ালি, বাট সেরকম দেখার মতো কিছু নেই। বাট আমরা এটাও আবার এই রাইডিং ফাইডিং জলের মধ্যে এই মানে এত সকালে কারা করে ভাই, পারে কি করে? আমাদের পক্ষে পসিবল নয়। এর জন্য আমরা এখন গরম গরম কফি খাচ্ছি বসে বসে, এদিকে কাজকর্ম নেই। আর প্রচণ্ড ঠান্ডা হয়, প্রচণ্ড ঠান্ডা, পসিবল নয়।
হ্যালো গাইজ, আজকে 20 তারিখ সকালবেলায় বেরিয়ে পড়লাম। মোটামুটি ঘোরাটোরা হয়ে গেল আর হোটেল থেকে জাস্ট বেরোচ্ছি আর কি। তো কালকে মোটামুটি রুট আপডেটস তো দেখেইছো, আর সেরকমভাবে দেখানোর মতন যদিও বা কিছু নেই। দেখো ওয়েদার মোটামুটি ক্লাউডি, ঠিকঠাক, ঠান্ডা ভালোই আছে ভাই, মিথ্যা বলে লাভ নেই। কোস্টাল এরিয়া রিভার সাইড হলেও ঠান্ডা হালকা হলেও আছে। তো এখান থেকে দেখাচ্ছে 191 কিলোমিটার, 4 ঘন্টা 15 মিনিট লাগবে গাইজ। তো গাইজ গাড়ি কমপ্লিটলি রিজার্ভে পড়ে গেছে, ফুল ট্যাঙ্কে ছিল। রিজার্ভে এখন 6.7 কিলোমিটার চলেছে, তো আরেকবার ফুল ট্যাঙ্ক করে নিতে হবে। তবে রাম মন্দির যেটা পুরীর যে মন্দিরটা আর কি দীঘায় আমাদের তৈরি হচ্ছে, সেটা দুর্দান্ত লেগেছে। সেটা আমি আরেকবার ভালোভাবে লুকসটা দেখিয়ে দেবো। তাড়াতাড়ির মধ্যে ডেভেলপমেন্টে আছে, ভালোই কাজ চলছে, তাড়াতাড়ির মধ্যেই কমপ্লিট হবে। অনেকটা এরিয়া নিয়ে, সিরিয়াসলি বলতে অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হচ্ছে, সত্যি খুব সুন্দর। এখানে বাঁ দিকে আছে আমাদের রেলওয়ে স্টেশন। এখানে একটা পুরনো বগি দাঁড় করানো আছে ফর শো। এখানে রেলওয়ে স্টেশন। আর রেলওয়ে স্টেশনে একদম গায়ে থেকে শুরু হচ্ছে মন্দিরটা। এই হচ্ছে মন্দিরটা, রাম মন্দির পুরীর। মোটামুটি বেরিয়ে গেছে, এখন আমার কিলোমিটারটা আলাদা দেখাচ্ছে। এই হচ্ছে আর এই হচ্ছে দীঘার গেট। বাই বাই দীঘা, আবার পরে আসবো। চলো আজকের মতন এটুকুই দীঘা পর্ব। এরপর চলো তাড়াতাড়ি করে ঘর দিকে যাওয়া যাক, অনেকটা কিলোমিটার, তাড়াতাড়ি করে যেতে হবে। এগরা হয়ে গেলে একটু শর্ট টাইম লাগবে, তো দেখি কতটা তাড়াতাড়ি কি যাওয়া যায়। ওই দিক থেকে একটা রুট দেখাচ্ছিলো, তাড়াতাড়ি দেখাচ্ছিলো, বাট নিলাম না, কারণ গুগল ম্যাপের ভরসায় এর আগেও দুটো জায়গায় গিয়ে ফেঁসেছি। তো কালকে যে রুট দিয়ে এসেছি সেই রুট দিয়ে যাওয়ার চেষ্টা করব। মোটামুটি রুটটা কিছুটা মনে আছে, তো ওটাই ধরার চেষ্টা করব, ধরে বেরিয়ে যাব। এগরা রুটটা হয়, ওটা একটুখানি হলো শর্টে বেরোচ্ছিল আর কি। এদিকটা শর্ট অতটাও, কিছুটা হয়তো বেশি পড়বে, বাট মাচ বেটার আছে, অসুবিধা হবে না। চলো ঘেসে মিশে ঘাটাল তো দীঘা। মোটামুটি দীঘার থেকে সব বাস কিন্তু অ্যাভেলেবেল আছে। কলকাতার থেকে মালদা, এদিকে বাঁকুড়া, মোটামুটি সব জায়গার থেকে দীঘার জন্য বাস অ্যাভেলেবেল আছে। এটা একটা ভালো জিনিস, বাট ইয়ের জন্য প্রবলেম, মানে ট্রেনের ক্ষেত্রে অনেকটাই প্রবলেম। বাট বাস ঠিক আছে। দীঘা, ধর্মতলা, মানে ধর্মতলার থেকে বেশিরভাগ, মানে কলকাতার বহুত বাস দীঘাতে আসা যাওয়া করে। বাগদা দীঘা,
তো গাইস এই হচ্ছে এগরার মোড়টা, এখান থেকে বাঁ দিক নিয়ে নেবো শর্টেজের জন্য, তাহলে ওই দিক থেকে সোজা গিয়ে পর বাইপাস ধরা যেত, বাট আমরা এই ভিতর দিক দিয়ে এগরা হয়ে শর্ট রাস্তাটা নেবো। সিমিলার এটাই আমি যেটা দেখলাম যে 50 কিলোমিটার অ্যাপ্রক্স মানে সেভ হচ্ছে ঘুরে ঘুরে যাওয়ার থেকে। আর রাস্তাটা খারাপ হলেও আমাদের বাইকে অতটাও প্রবলেম হচ্ছে না, ঠিকঠাক আরামসে বেরিয়ে যাওয়া যাচ্ছে। তো টেনশনে সেরকমভাবে কিছু নেই, তাড়াতাড়ি করেই বেরোলে হবে। মোটামুটি রাস্তা যতটুকু খারাপ আছে সেটুকু একটু দেখে শুনে চালালে আরামসে টাইমে পৌঁছে যাবো। তো তার জন্য এটাই নিয়ে নিলাম। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি, প্রত্যেকটা দোকান মানে মোটামুটি ভালোই আছে, কিন্তু খাবারের দোকানে একটু এদিকে প্রবলেম আছে। একটা স্টেশন, টিফিন বা ব্রেকফাস্ট করার জন্য দোকান অ্যাভেলেবেল আছে, বাট দুপুরের খাবারের জন্য একটু দোকানের সংখ্যা কম আছে এইসব মতন এই রুটটায়। তো যদি কেউ দুপুর দিকে আসো বা কোনো কিছু, তো এক হতে পারে হাইওয়েতেই খেয়ে নিও, আদারওয়াইজ দীঘাতে গিয়ে পর ঠিকঠাক হোটেল পাবে। কালকে আমরা যেখানে খেয়েছিলাম ওইখানেও ভাত পাইনি, বিরিয়ানি বগেরায় খেয়ে থাকতে হয়েছিলো। তো সেই জন্যই একটুখানি দেখে নিও যারা আসবে। এমনি মোটামুটি ঠিক আছে, খারাপ নয়। চলো হাইওয়েতে উঠি। এখন এমনি তো এই ফালতু রাস্তায় কমরই ভাঙবে, আর দেখানোর মতন তো কিছু নেই, ধুলো খেতে হবে। চলো হাইওয়েতে উঠি, তারপরে দেখাবো। সো গাইজ আজকে মোটামুটি বিষ্ণুপুর ঢুকে গেছে, আর এখন বাজে 1:33, আর ফুল ট্যাঙ্ক খাবার করিয়ে নিলাম। অ্যাপ্রক্স 1696 রুপিস তেল লেগেছে, অ্যাপ্রক্স 1700 পুরোপুরি। টোটাল কিলোমিটার্স হয়েছে 400ই ধরতে পারো, 400 থেকে একটু বেশি হবে, বাট হ্যাঁ ওই আর কি 1700 টাকার তেল তো হিসাবে ব্যাপার করতে হবে কত কি পড়েছে। তারপরে তো বিষ্ণুপুর ঢুকে গেছি, এখানে একটু চা ফা খেয়ে ঘর ঢুকে যাবো। আজকের মতন এইটুকুই। শুক্রান, মাশাআল্লাহ, টেক কেয়ার এন্ড ডু হোয়াটএভার মাই লাভলি ফ্রেন্ডস। আর নেক্সট ব্লগের জন্য রেডি থাকো, নর্থ বেঙ্গল।